15ই আগস্ট এখনো আছে, এটা সারা ওখানে বাড়িতে গেলেই যে শ্রদ্ধা বা শোক জানানো হবে তা তো না। সারা দেশের মানুষ যে যে জায়গায় আছে সেখানে বসেই শোক পালন করবে। মানে আপনারা বলছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়ি বঙ্গবন্ধুর যে যেখানে যাবার এবং ওখানে গিয়ে 2 মিনিট শোক পালন করার, মানে আপনারা বলছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি, যে বাড়িটাকে ধূলিসাৎ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, যে বাড়িটাতে বসে উনি স্বাধীনতার স্বপ্ন রচনা করেছিলেন, স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন। সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও, মানে 15ই আগস্ট যেদিন ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তো যাওয়ার চেষ্টা করবেন বলছেন। মানে কি আপনারা একটু আশঙ্কা করছেন যে আপনাদেরকে যেতে নাও দেওয়া হতে পারে? হয়তো যেতে দেবে না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ব্যাক করে চলে আসবো। আচ্ছা, যেখানে বাধা দেবে সেখান থেকে। আচ্ছা, কিন্তু শোক পালন আপনারা করবেন সেদিন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন? অবশ্যই, কালো ব্যাজ তো ধারণ করবই, সারা দেশের মানুষ ধারণ করবে। আচ্ছা, তো আমি একটুখানি জানতে চাইছিলাম যে ধারণ করবো না, কারণ আমি কালো জামাই পরা থাকবো। আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধের যে ধ্যান ধারণা এবং 72-এর যে সংবিধান, এটা সমুন্নত রাখবই। এর কোন সংবিধানের কিছু কিছু জায়গায় হয়তো অসামঞ্জস্য মনে হইলে পরে বা যুগোপযোগী না মনে হইলে পরে সেই জায়গাটা সংশোধন করা যায়, কিন্তু ফেলে দেবে, ছুড়ে দেবে, এই চিন্তাটা যাতে না করে। আপনি একটা বলেছেন যে হাত কেটে ফেলবো যদি কেউ এটা করতে আসে, ওইটা আবেগের সাথে বলছে। আমি কোনোদিনই এই হাত কাটা রক কাটার পক্ষে না, ওটা শিবিরের পক্ষে, আমাদের পক্ষে। ডক্টর কামাল হোসেনের সামনে কোথার কোন আলী রিয়াজ, মালি রিয়াজ, কালী রিয়াজ, এরা তো ইসের যোগ্যও না। ওই আমাদের এক বন্ধু ওই ফজলুর রহমান অ্যাডভোকেট, সে বলছে যে সে তো ক্লার্ক হওয়ার যোগ্য না। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের অত্যন্ত নামজাদা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন মাননীয় আইনজীবী জেড.আই খান পান্না, যাকে বাংলাদেশে যিনি এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও যিনি একজন মানবতাবাদী আইনজীবী হিসেবে পরিচিত। তো আমরা তার সঙ্গে কথা বলবো একটা বিশেষ প্রয়োজনে, সেটি হচ্ছে যে জেড.আই খান পান্না তিনি একজন মুক্তিযোদ্ধা। এই বাংলাদেশের স্বাধীনতার 54তম বছরে এসে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে তিনি মনে করছেন যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং তিনি সেই মুক্তিযুদ্ধে আরো একবার অংশগ্রহণ করবেন, এই প্রয়োজন বাংলাদেশে দেখা দিয়েছে। আমি তার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশে কি পরিস্থিতি এবং তারা কি ভাবছেন। স্যার, আমি প্রথমে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমি জানি এবং গোটা বাংলাদেশ জানে যে আপনি খুব অসুস্থ ছিলেন কিছুদিন আগে। সকলে আপনার জন্য দোয়া করেছে, আমি দেখেছি সমাজ মাধ্যমে বহু মানুষ দোয়া করেছেন, তো দোয়া চেয়েছেন আপনার হয়ে। তো আমি যেটা আপনাকে জানতে চাই যে আমরা তো একটা সৌজন্যবশত মানে লোককে বলি যে কেমন আছেন, কিন্তু আমি এটা রাজনৈতিকভাবেই প্রশ্নটা করছি যে কেমন আছেন বাংলাদেশে? এখনো আছে। ব্যক্তিগতভাবে আমি শারীরিক ভাবে অসুস্থ, আর দ্বিতীয়ত হলো যে মুক্তিযুদ্ধ একবারই হয়েছে। মুক্তিযুদ্ধের মান মর্যাদা রক্ষার জন্য যতটুকু লড়াই দরকার সেইটুকু করব। এটাকে অপদস্থ হইতে বা অসম্মানজনক কোনো জায়গায় যাক বা অন্য কোন আন্দোলনের মুখোমুখি দাঁড় করার, সেটা বরদাস্ত করব না। এটা হলো আমার না, সমস্ত মুক্তিযোদ্ধাদেরই কম বেশি এই চিন্তা চেতনারই তারা মানুষ। যে দলেরই থাক, মুক্তিযোদ্ধারা আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আওয়ামী লীগে, জাসদে, বিএনপিতে, জাতীয় পার্টিতে। কিন্তু এই মঞ্চ 71 করার পর আমরা দেখলাম যে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে গেছে। 100% তো হবে না, নিউ জেনারেশন একটা রেসপন্স পাচ্ছে, সারা পৃথিবী থেকে একটা রেসপন্স পাচ্ছে। প্রত্যেকে, সিডনি থেকে জাপান, ইস্ট ইউরোপের ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, ইউকে, ইউএসএ, কানাডা,
এইসব জায়গা থেকে আমি কল পাচ্ছি। আচ্ছা, ইভেন আফ্রিকান কিছু কিছু কান্ট্রি থেকেও কল পাচ্ছি, বাঙালি তারা সবাই। তো দুবাই থেকেও কল করছে, সৌদি আরব থেকেও কল করছে, কুয়েত থেকে, কুয়েত কাতার এইসব জায়গা থেকেও কল করছে, মালয়েশিয়া থেকেও কেউ কেউ কল করছে, আর বাংলাদেশ তো আছে। আমার যেটা এই হলো যে আমরা মুক্তিযুদ্ধের যে ধ্যান ধারণা এবং ৭২-এর যে সংবিধান, এটা সমুন্নত রাখবই। এর কোন সংবিধানের কিছু কিছু জায়গা হয়তো অসামঞ্জস্য মনে হইলে করে বা যুগোপযোগী না মনে হইলে করে, সেই জায়গাটা সংশোধন করা যায়, কিন্তু ফেলে দেবে, ছুড়ে দেবে, এই চিন্তাটা যাতে না করে। ডক্টর কামাল হোসেনের সামনে, যেমন বাবা আম্বেদকরের সামনে ভারতে আর কোন মেকার অফ দ্য কনস্টিটিউশন নাই, ওটা হাত দেওয়া খুব ডিফিকাল্ট। তো সেই রকমের ডক্টর কামাল হোসেনও এই যুগের, আমি একটা কথা বলি যে ডক্টর ইউনূসের আগে সারা বাংলাদেশকে চিনত দুইটা মানুষকে দিয়া, বঙ্গবন্ধু আর ডক্টর কামাল হোসেন। নোবেল অ্যাওয়ার্ড পাওয়ার পর এইখানে অ্যাড হয়েছে ডক্টর ইউনূস। আর তো সেই ডক্টর কামাল হোসেনের সামনে কোথার কোন আলী রিয়াজ, মালি রিয়াজ, কালী রিয়াজ, এরা তো ইসের যোগ্যও না। ওই আমাদের এক বন্ধু ওই ফজলুর রহমান অ্যাডভোকেট, সে বলছে যে সে তো ক্লার্ক হওয়ার যোগ্য না। ডক্টর কামাল হোসেনের মেধা এবং তার পরিশ্রম, তার যে ধ্যান ধারণা, তার শহর কর্মীদের সাথে ৭২-এর যে সংবিধান, সেটা রক্ষার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো, এই হলো আমাদের বক্তব্য। এবং ৭১ মঞ্চ অন্য কোনো কারণে না, সেটা হলো যে ৭১-এর চেতনা, ৭১-এর মর্যাদা, ৭১-এর মান মর্যাদা, এটা যাতে রক্ষা হয়। কারণ কেউ কেউ বলতেছিল যে বাংলাদেশে নতুন করিয়া জাতীয় সঙ্গীত হবে, নতুন করে পতাকা হবে, সেই সব যাতে এইসব উচ্ছৃঙ্খল এবং এইসব দেশদ্রোহীদের উনি কন্ট্রোল করতে পারতেছেন না বা কন্ট্রোল করছেন না, অথবা তাদেরকে লালন পালন করছেন, এটা ঠিক না, এটা অন্যায়। সেটারই আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি। না, আমি বলছি স্যার, আমি বলছি শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানাচ্ছি। আপনাদের 15ই আগস্টে কোনো কর্মসূচি আছে আমি শুনেছি। 15ই আগস্ট এখনো আছে, এটা সারা ওখানে বাড়িতে গেলেই যে শ্রদ্ধা বা শোক জানানো হবে তা তো না, সারা দেশের মানুষ যে যে জায়গা আছে সেখানে বসেই শোক পালন করবে। মানে আপনারা বলছেন যে ধানমন্ডি 32-এর যে বাড়ি বঙ্গবন্ধুর যে যেখানে যাবার এবং ওখানে গিয়ে 2 মিনিট শোক পালন করার, মানে আপনারা বলছেন এটা হচ্ছে বঙ্গবন্ধুর 32 ধানমন্ডির বাড়ি, যে বাড়িটাকে ধূলিসাৎ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসে, যে বাড়িটাতে বসে উনি স্বাধীনতার স্বপ্ন রচনা করেছিলেন, স্বশাসনের স্বপ্ন রচনা করেছিলেন। সেই বাড়িটাতে আপনারা একবার অন্তত প্রতীকী হলেও, মানে 15ই আগস্ট যেদিন ওনাকে সপরিবারে হত্যা করা হয়েছিল, তো যাওয়ার চেষ্টা করবেন বলছেন, মানে কি আপনারা একটু আশঙ্কা করছেন যে আপনাদেরকে যেতে নাও দেওয়া হতে পারে? হয়তো যেতে দেবে না। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ব্যাক করে চলে আসবো। আচ্ছা, যেখানে বাধা দেবে সেখান থেকে। আচ্ছা, কিন্তু শোক পালন আপনারা করবেন সেদিন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন? অবশ্যই, কালো ব্যাজ তো ধারণ করবই, সারা দেশের মানুষ ধারণ করবে। আচ্ছা, তো আমি একটুখানি জানতে চাইছিলাম যে ধারণ করবো না, কারণ আমি কালো জামাই পরা থাকবো। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে স্যার এইরকম পরিস্থিতি, মানে আপনাদের এই বয়সটা কোনো ফ্যাক্টর নয়, তবু আমি বলবো যে আপনি সেদিন, আমি একটা সাংবাদিক বৈঠকেও দেখছিলাম যে আপনি আপনার শারীরিক সমস্যার কথাও বলছিলেন, খুব স্বাভাবিক, বয়সকালে সেটা তো হয়ই, কিন্তু আপনাদের কেন নামতে হচ্ছে এরকম একটা, এবং আলাদা করে একটা মঞ্চই বা তৈরি করতে হলো কেন? বাংলাদেশের এই পরিস্থিতিটা কি পরিস্থিতি? এই বিষয়ে আমি এখন আর আলাপ করবো না, আবার সময় সুযোগ আসুক তখন আলাপ করবো। তো আপনি বলছিলেন সংবিধানটা নিয়ে, কিন্তু আমরা দেখছি যে সংবিধান সংশোধন কমিশন তারা বাংলাদেশের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটাই কিন্তু বদলাতে চাইছেন। যেমন তারা বলছেন যে ধর্মনিরপেক্ষতা শব্দের দরকার নেই, আচ্ছা, আমি আবারও বললাম, পারেও না। আচ্ছা,
আপনি আপনি একটা বলেছেন যে হাত কেটে ফেলবো যদি কেউ এটা করতে আসে। ওইটা আবেগের সাথে বলছে, আমি কোনোদিনই এই হাত কাটা রক কাটার পক্ষে না, ওটা শিবিরের পক্ষে, আমাদের পক্ষে। কিন্তু আপনি আপনি মানে যে কোনো পরিস্থিতিতে প্রতিবাদ করবেন, আপনি কামাল হোসেন, এবং আপনারা কতটা আশা করছেন যে গোটা বিশ্ব থেকেই একটা। কামাল স্যারে তো প্রতিবাদ করে যাচ্ছেন। হ্যাঁ, উনি ওয়াকার নিয়ে হাঁটেন, বসতে তার কষ্ট হয়। ঠিক, উনি এখনো বেঁচে আছেন আমাদের মাথার উপর একটা ছায়া হিসাবে, স্রষ্টার আশীর্বাদ স্বরূপ। জাতির সামনে জাতির একজন অভিভাবক হিসাবে বেঁচে আছে। তো আমি জাস্ট একটু জানতে চাইছিলাম যে এই রকম একটা মঞ্চ আপনাদেরকে এই সময় এসে করতে হলো কেন, সেটা যদি সংক্ষেপে অন্তত বলেন যে কেন। ওই যেহেতু বললাম তো, সংক্ষেপে বললাম যে কেউ কেউ চেষ্টা করছিল যে 24-এর এই আন্দোলনকে 71-এর মুখোমুখি দাঁড় করানো। দ্বিতীয় রিপাবলিক, এইটা স্বাধীনতা এবং এই জাতীয় সঙ্গীত, এইটা না, অমুকটা না। বিশেষ করে জামাত যেভাবে লাফালাফি শুরু করছিল, এটা তো অচিন্তনীয়, অকল্পনীয়। আমরা স্যার দেখলাম যে গত 5ই আগস্ট আরেকটা ঘোষণাপত্র, আমরা বাংলাদেশ সম্পর্কে জানি ঘোষণাপত্র মানে হচ্ছে 10ই এপ্রিল 1971-এর স্বাধীনতার ঘোষণাপত্র। এবার আমরা দেখলাম জুলাই ঘোষণাপত্র। আপনি স্যার কি বলছেন এটাকে? এটা বলবো না, এটা উন্মাদনার একটা, উন্মাদেরা যা করে সেটা নিয়ে তার আলোচনার বিষয় আসে না। আচ্ছা স্যার, আমি একটা ছোট্ট অনুরোধ করছি, কিছুই করুক, এটা সংবিধানের সন্নিবেশিত হবে নেক্সট পার্লামেন্ট যদি অ্যাপ্রুভ করে। পার্লামেন্ট অ্যাপ্রুভ না করলে তো কিছুই হবে না। তো এই মুহূর্তে তো আওয়ামী লীগ ময়দানে নেই, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে যদি নির্বাচন হয়। আপনার কি মনে হয় তারা এই কাজটি করবে, নাকি আপনার মনে হয় যে বিএনপির মধ্যে এটা নিয়ে তারা এটা করবে না? করবে না এই কারণে জিয়াউর রহমান ওয়াজ ওয়ান অফ দ্য সেক্টর কমান্ডার, তো কোনো সন্দেহ নাই। ঠিক, এবং জিয়াউর রহমান কোনোদিন বঙ্গবন্ধু সম্পর্কে সামান্যতম কটূক্তি করে কথা বলেন নাই। তাহলে বিএনপি এরকম একটা জুলাই ঘোষণাপত্র মেনে নিল কি জন্য? শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য? বোধ হয় অনেক কিছুর জন্য। আমি আরেকটা ছোট্ট বিষয়ে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করি আপনাকে স্যার, শেখ হাসিনার তো বিচার শুরু হয়েছে। আপনি এর আগে বলেও ছিলেন যে বঙ্গবন্ধু কন্যার জন্য আপনি লড়াই করবেন। তো ওনার তো বিচার শুরু হয়েছে এবং উনি বলছেন যে এই ট্রাইব্যুনালে ওনার বিচার হতে পারে না, কারণ উনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি। তো এই বিষয়টাকে স্যার আপনি কিভাবে দেখেন এবং আপনি কি ভূমিকা পালন করতে চান? আমি আইনজীবী হিসাবে এই সম্পর্কে কোনো কথাই বলবো না। আচ্ছা, কারণ উনি তো মামলার বিষয়, তো এটা কথা বলবো না। আচ্ছা, ঠিক আছে স্যার, আপনাকে এখন আমাকে প্লিজ একটু বিদায়। আমি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি